লেবাননে যুদ্ধবিরতির মাঝেই বড় ঘোষণা দিল ইরান। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ উন্মুক্ত। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, লেবাননের 10 দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এই ঘোষণায় স্বস্তি ফিরেছে আন্তর্জাতিক বাণিজ্যে, কারণ বিশ্বের তেল সরবরাহের বড় একটি অংশই এই প্রণালীর উপর নির্ভরশীল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রণালী উন্মুক্ত হলেও ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে। তিনি বলেন, আলোচনার বেশিরভাগ বিষয়ই ইতোমধ্যে সমঝোতা হয়েছে এবং খুব দ্রুত একটি চূড়ান্ত চুক্তি হওয়া উচিত। এরই মধ্যে এই খবরে বড় প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 5% কমেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ইরান জানিয়েছে, তারা শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চায় পুরো অঞ্চলে স্থায়ী শান্তি। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে এই নতুন পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বিশ্ব অর্থনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইস্পাহান, ইরানের পারমাণবিক হৃদয়। পাহাড়ি এলাকার মাটি কাঁপে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একটি গোপন মিশন পাইলট উদ্ধারের নামে, কিন্তু ইরান এখন বলছে সেটি ছিল আরও বড় কিছু, যেখানে হারিয়েছে যুক্তরাষ্ট্র এক জাদু কবচ। যে জাদু কবচ তৈরি করতে লেগেছিল কয়েক দশক। নাম ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার, সাংকেতিক নাম AAN AAQ-24V24, নির্মাতা নর্থরপ গ্রুম্যান। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সবচেয়ে গোপন ও সংবেদনশীল প্রযুক্তিগুলোর একটি এটি। এই প্রযুক্তি বিমানকে হিট সিকিং বা ইনফ্রারেড গাইডেড মিসাইল থেকে রক্ষা করে। কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের হিট সিকার সেন্সরকে অন্ধ করে দেয়। বিমানের আশেপাশে থাকা 5-6টি অত্যাধুনিক 2 কালার ইনফ্রারেড সেন্সর যে কোনো মিসাইল শনাক্ত করে। মিলি সেকেন্ডের মধ্যে আগত মিসাইলের দিকে ইনফ্রারেড রশ্মি নিক্ষেপ করে। মিসাইল তার দিক নির্দেশনা হারিয়ে ফেলে, অন্ধ হয়ে যায়। এই প্রযুক্তি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের 500-র বেশি বিমানে স্থাপন করা হয়েছে। কার্গো লিফটার, বোমারু বিমান, অ্যাপাচি ও ব্ল্যাক হক হেলিকপ্টার সবকিছুকে সুরক্ষা দেয় এই অদৃশ্য ঢাল। যুক্তরাষ্ট্র ভেবেছিল এই প্রযুক্তি কখনো শত্রুর হাতে যাবে না, কিন্তু ভুল। ইস্পাহানের আকাশে সেই মিশনে যুক্তরাষ্ট্রের একটি C-130 বিমান থেকে এই যন্ত্রপাতি প্রায় অক্ষত অবস্থায় ইরানের হাতে পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্র নিজের বিমান ধ্বংস করেছিল, কিন্তু সবকিছু নয়। এই একটি যন্ত্রপাতি এখন ইরানের গবেষণা কেন্দ্রে। তেহরান রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে, চীন ও রাশিয়াকেও হয়তো পৌঁছে দেবে। আর এই একটি ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের ভিত নড়িয়ে দিয়েছে, কারণ এখন যুক্তরাষ্ট্রের সব কার্গো বিমান, হেলিকপ্টার, এমনকি যুদ্ধ বিমানও অনিরাপদ হয়ে যেতে পারে। চীন, রাশিয়া ও ইরান এই প্রযুক্তি বুঝতে পারলে তারা নতুন ধরনের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করবে। যুক্তরাষ্ট্রের কয়েক দশকের গবেষণা, বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ এক রাতে অর্থহীন হয়ে যেতে পারে। একজন পেন্টাগন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এটি আমাদের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা। এই প্রযুক্তি হাতছাড়া হওয়া মানে যুদ্ধক্ষেত্রে আমাদের বিমান চলাচলের স্বাধীনতা শেষ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইতিমধ্যে এই প্রযুক্তির ছবি প্রকাশ করেছে। একটি অক্ষত যন্ত্র পাইলটের আসনের পাশে রাখা। ক্যামেরায় ধরা পড়েছে এর সেন্সর, কন্ট্রোল ইউনিট ও তারের জটিল বুনন। ইরানি সূত্র বলছে, তারা ইতিমধ্যে প্রযুক্তিটি বিশ্লেষণ করা শুরু করেছে। ইরানের জন্য এটি সুযোগ, রাশিয়ার জন্য এটি স্বপ্ন। ইরানের জন্য এটি উপহার, যুক্তরাষ্ট্রের জন্য এটি দুঃস্বপ্ন। মস্কোর সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এই প্রযুক্তি পেতে ইরানকে $বিলিয়ন দিতে রাজি। চীন তো ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জরুরি শুনানি ডাকা হয়েছে। আইন প্রণেতারা প্রশ্ন তুলেছেন, কিভাবে এত সংবেদনশীল প্রযুক্তি শত্রুর হাতে গেল। পেন্টাগন বলছে, আমরা তদন্ত করছি, কিন্তু তদন্তের সময় ইরান হয়তো প্রযুক্তি উল্টে ফেলবে। একজন ইরানি বিপ্লবী গার্ড কমান্ডার বলেছেন, তোমরা ভেবেছিলে তোমাদের প্রযুক্তি সবচেয়ে উন্নত, কিন্তু দেখো তোমাদের সেই প্রযুক্তি আজ আমাদের ল্যাবে। এখন আমরা শিখবো তোমাদের মিসাইলকে কিভাবে অন্ধ করতে হয়, আর সেটা ব্যবহার করব তোমাদের বিরুদ্ধেই। এই ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আরেকটি সত্য বুঝতে পারল, প্রযুক্তি যত উন্নত হোক, তা উড়োজাহাজে থাকলে, যুদ্ধক্ষেত্রে থাকলে শত্রুর হাতে পড়ার আশঙ্কা থাকে, আর ইরান সেটার প্রমাণ দিল। প্রযুক্তি হারানোর ধাক্কা সামলাতে না সামলাতেই যুক্তরাষ্ট্র আরেক বড় ধাক্কা খেল। সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্প্রতি চীন সফর করেছেন।
সফরটি শুধু সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত। বিশ্লেষকদের মতে আবুধাবি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহ্যগত ঘনিষ্ঠতা বজায় রেখেই চীনের দিকে ঝুঁকছে। কারণ ইরানের ড্রোন ও মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার সিস্টেম ব্যর্থ হয়েছে চীনা প্রযুক্তি, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে দাবি ইরানের। সংযুক্ত আরব আমিরাতের এই সফর নিয়ে হোয়াইট হাউসের জরুরি বৈঠক হয়েছে। ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন, কারণ আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তারা যদি চীনের দিকে যায় তাহলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে বড় ফাটল ধরবে। একজন আমিরাতি কূটনীতিক বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে পাশে রাখতে চাই, কিন্তু আমাদের নিরাপত্তার প্রয়োজন। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যর্থ হয়েছে। চীন যদি সেরকম অস্ত্র দেয় তাহলে আমরা সেটা নিতে বাধ্য। এই এক বাক্যে ফুটে উঠেছে মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনীতি। যুক্তরাষ্ট্রের একছত্র আধিপত্য এখন নেই। চীন এখানে এসেছে, থাকবে। প্রযুক্তি ও কূটনীতির পাশাপাশি সামরিক ময়দানেও নতুন সমীকরণ। সৌদি আরব ইরানের সঙ্গে বড় যুদ্ধের আশঙ্কায় পাকিস্তানের সঙ্গে ন্যাটো স্টাইলে সামরিক চুক্তি সক্রিয় করেছে, আর তার ফলশ্রুতিতে পাকিস্তান তার JF-7 থান্ডার যুদ্ধবিমান সৌদি আরবে মোতায়েন করেছে। কিং ফয়সাল বিমানবন্দরে এখন পাকিস্তানি বিমান বাহিনীর উপস্থিতি। আরও রয়েছে F-6 যুদ্ধবিমান। পাশাপাশি গোয়েন্দা সূত্র বলছে 10 থেকে 13,000 পাকিস্তানি সেনা ইতিমধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলে মোতায়েন হয়েছে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান তো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী ছিল। ইসলামাবাদে বৈঠক হয়েছে। পাকিস্তানের সেনা প্রধান দুই পক্ষের মধ্যে দৌড়ঝাঁপ করছেন। তাহলে পাকিস্তান কেন সরাসরি ইরানের সম্ভাব্য প্রতিপক্ষ সৌদি আরবে সেনা মোতায়েন করল? এই দ্বৈত নীতি ইরানের জন্য বড় চ্যালেঞ্জ। ইরান এখন কি পাকিস্তানকে মধ্যস্থতাকারী মানবে? যদি মানে তাহলে পাকিস্তানের ভূমিকা কতটা নিরপেক্ষ? উত্তর এখনও অজানা। একজন ইরানি কূটনীতিক বলেছেন, পাকিস্তান বলছে আমরা মধ্যস্থতা করছি, আবার তারা সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ইরানের বিরুদ্ধে। এই দ্বিচারিতা আমরা মেনে নিতে পারি না। ইরান এখন নতুন মধ্যস্থতাকারী খুঁজছে। সেই তালিকায় নাম আছে চীনের, রাশিয়ার, এমনকি ওমানের। পাকিস্তান হয়তো প্রথম সারি থেকে সরে যাচ্ছে। সংক্ষেপে বললে যুক্তরাষ্ট্র এখন 3 ফ্রন্টে হঠাৎ চাপে পড়েছে। প্রথম ফ্রন্ট প্রযুক্তি। ইরানের হাতে যাওয়া DIRCM প্রযুক্তি যুক্তরাষ্ট্রের আকাশ শ্রেষ্ঠত্বকে হুমকির মুখে ফেলেছে। ইরান যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলে তাহলে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের গবেষণা, বিলিয়ন ডলার, শত শত বিমানের নিরাপত্তা সব ধুলোয় মিশে যাবে। দ্বিতীয় ফ্রন্ট কূটনীতি। সংযুক্ত আরব আমিরাতের চীন সফর প্রমাণ করছে উপসাগরীয় দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনের দিকে তাকাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রভাবলয় সংকুচিত হচ্ছে। তৃতীয় ফ্রন্ট সামরিক। পাকিস্তান সৌদি আরবে সেনা মোতায়েন করায় ইরান ও পাকিস্তানের সম্পর্ক জটিল হয়ে গেছে। মধ্যস্থতাকারী হারানোর আশঙ্কায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই 3 ফ্রন্টে এখন হাত পা একসঙ্গে। তিনি চান আলোচনা, কিন্তু ইরান তাড়াহুড়ো করছে না। ইরানের বক্তব্য গ্যারান্টার চাই, আর সেই গ্যারান্টার হতে পারে চীন। ট্রাম্প কি চীনকে গ্যারান্টার মেনে নেবেন, নাকি তিনি আরও চাপ বাড়াবেন? এই প্রশ্নের উত্তর এখন অজানা। ওয়াশিংটনে ট্রাম্প বসে আছেন। তার সামনে 3টি রিপোর্ট। প্রথম, ইরানের হাতে গোপন প্রযুক্তি। দ্বিতীয়, আমিরাতের চীন সফর। তৃতীয়, সৌদি আরবে পাকিস্তানের সেনা মোতায়েন। তিনি নীরব, সেই ভীতিকর নীরবতা। বড় ঝড় আসার আগে যেমন চারপাশ নিস্তব্ধ থাকে, ট্রাম্পের এই নীরবতা ঠিক তেমনই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগারচি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসার সিদ্ধান্ত এখনও নেইনি, কারণ আমরা চাই গ্যারান্টার, আর সেই গ্যারান্টার হতে পারে চীন। ট্রাম্প কি চীনকে মেনে নেবেন? যদি মেনে নেন তাহলে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বাড়বে। যদি না মানেন তাহলে আলোচনা ভেস্তে যাবে, যুদ্ধ বাড়বে। কিন্তু যুদ্ধ বাড়ালে তো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ইরানের হাতে, বিমান অনিরাপদ, মিত্ররা পিছু হটছে কংগ্রেস বিপক্ষে। তাহলে যুদ্ধ চালানোর সামর্থ্য কার? অপেক্ষার শেষ প্রহর। ট্রাম্প কি আলোচনায় বসবেন, নাকি আবার হামলা করবেন? কেউ জানে না, কিন্তু এতটুকু নিশ্চিত, ইরান মাথা নত করবে না। ইরান শুধু একবার মাথা নত করে, সিজদায় আল্লাহর সামনে, ট্রাম্পের সামনে নয়, কখনো না। We're going to have a meeting first time in 44 years. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের সমৃদ্ধীকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি এখন খুবই কাছাকাছি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ট্রাম্পের ভাষ্য, চুক্তি হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের মধ্যে আলোচনার সবচেয়ে বড় বাধাগুলোর একটি ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ। তিনি এটিকে নিউক্লিয়ার ডাস্ট বলে উল্লেখ করে দাবি করেন তেহরান তা হস্তান্তরে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি প্রকাশ করেননি।
অন্যদিকে ইরানের পক্ষ থেকেও এখনো পর্যন্ত এমন কোনো সম্মতির ইঙ্গিত পাওয়া যায়নি, যা ট্রাম্পের বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করছে। এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করেছিল, ইরান যদি সমঝোতায় রাজি না হয় তবে দেশটির ওপর পুনরায় বিমান হামলা চালানো হতে পারে এবং বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করা হবে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের প্রেক্ষাপটে এই আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে এই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার লক্ষণ তেমনটা নেই। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ঘণ্টা না পেরোতেই চুক্তির লঙ্ঘন করেছে ইসরায়েল। এদিকে হিজবুল্লাহও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি স্বীকার করেনি। সংগঠনটির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইসরায়েল হামলা বন্ধ রাখলে তারা যুদ্ধবিরতি মেনে চলবে। অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু করতে। এই লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। সব মিলিয়ে সম্ভাব্য শান্তির চুক্তি নিয়ে আশাবাদ থাকলেও এখনও বেশ কিছু অনিশ্চয়তা রয়েই গেছে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধকে তার দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় একটি ছোট পথ বিচ্যুতি হিসেবে অভিহিত করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার 16 এপ্রিল নেভাদার লাস ভেগাসে এক রাজনৈতিক সভায় ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। তবে সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে, এই যুদ্ধ মার্কিন জনগণের কাছে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে। গত বছর পাশ হওয়া কর সংস্কার বিলের টিপসের ওপর করমুক্ত সুবিধার প্রচারণায় আয়োজিত এই সভায় ৭৯ বছর বয়সী ট্রাম্প গত বছর পুনরায় ক্ষমতায় আসার পর তার অর্থনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, আমার প্রথম মেয়াদে আমাদের অর্থনীতি ছিল ইতিহাসের সেরা, আর এখন আমরা তাকেও ছাড়িয়ে যাচ্ছি। যদিও ইরানের মতো সুন্দর দেশে আমাদের একটু পথ বিচ্যুতি বা মনোযোগ সরাতে হয়েছে। ইরানের পারমাণবিক সক্ষমতার দিকে ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, আমাদের এটা করতেই হতো, অন্যথায় খুব খারাপ কিছু ঘটে যেতে পারত, সত্যি খুব খারাপ কিছু। তবে ট্রাম্প এই সংঘাতকে হালকাভাবে দেখানোর চেষ্টা করলেও জনমত জরিপ বলছে ভিন্ন কথা। IPSOS এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী 51% মার্কিনী মনে করেন এই যুদ্ধ কোনোভাবেই এর ব্যয়ের তুলনায় সফল নয়। মাত্র 24% উত্তরদাতা যুদ্ধের পক্ষে সমর্থন জানিয়েছেন। এছাড়া কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে 65% ভোটার হরমুজ প্রণালী বন্ধ হওয়া এবং এর ফলে জ্বালানি তেলের রেকর্ড মূল্য বৃদ্ধির জন্য সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেছেন। জরিপ অনুযায়ী ইরান পরিস্থিতি সামলাতে ট্রাম্পের ভূমিকার ওপর মাত্র 36% ভোটার সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া 58%ই তার কর্মপদ্ধতি নিয়ে চরম অসন্তোষ জানিয়েছেন। বিশ্ব কি তবে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? যে শান্তি চুক্তির আশায় বুক বেঁধেছিল বিশ্ববাসী, তা কি এখন কেবলই একটি ধূসর মরীচিকা? গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন হল, শান্তির পথে বাধা কে? তেহরানের সদিচ্ছা সত্ত্বেও কেন ট্রাম্প প্রশাসনের অনৈতিক আবদারে বারবার ভেস্তে যাচ্ছে আলোচনা? টানা 40 দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর গত 8ই এপ্রিল একটি 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। লক্ষ্য ছিল পাকিস্তানের ইসলামাবাদে বসে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো। কিন্তু 21 ঘন্টার ম্যারাথন বৈঠকেও মেলেনি কোনো সমাধান।
রয়টার্সের প্রতিবেদন বলছে, স্থায়ী শান্তি চুক্তির উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে এসে দুই পক্ষ এখন কেবল একটি অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন সমঝোতার চেষ্টা করছে। এই সমঝোতা হলে আরও 60 দিন সময় পাওয়া যাবে, যেখানে যুক্ত হবে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA। কিন্তু এই 60 দিন কি যথেষ্ট, নাকি এটি কেবল সময়ের অপচয়? কেন সফল হলো না ইসলামাবাদের বৈঠক? সূত্র বলছে, মূল বাধা যুক্তরাষ্ট্রের অযৌক্তিক শর্ত। ওয়াশিংটন চায় ইরান তার কষ্টার্জিত ইউরেনিয়ামের মজুদ পুরোপুরি ত্যাগ করুক এবং আগামী 20 বছরের জন্য পরমাণু কর্মসূচি বন্ধ রাখুক। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর এমন চাপিয়ে দেওয়া শর্ত কি আদৌ যৌক্তিক? ইরান তার আত্মরক্ষার অধিকার বিসর্জন দিতে রাজি নয়। তারা 3 থেকে 5 বছরের জন্য কর্মসূচি স্থগিত করতে রাজি হলেও ইউরেনিয়ামের মজুদ হাতছাড়া করতে নারাজ। মনে রাখতে হবে, ইরানের হাতে থাকা 60% বিশুদ্ধ ইউরেনিয়াম তাদের শক্তির প্রতীক, যা পশ্চিমারা ভয় পায়। এই যুদ্ধের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 120টি জাহাজের বদলে এখন চলছে মাত্র 10-12টি। জলমাইন আর যুদ্ধের আশঙ্কায় থমকে গেছে আন্তর্জাতিক বাণিজ্য। ইসলামাবাদের বৈঠকে ইরান একটি গঠনমূলক প্রস্তাব দিয়েছিল। যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেয় এবং জব্দ করা অর্থ ফেরত দেয়, তবেই মুক্ত হবে হরমুজ। কিন্তু ট্রাম্প প্রশাসন শান্তির চেয়ে পেশি শক্তি প্রদর্শনেই বেশি আগ্রহী। তাদের একগুঁয়েমির কারণেই বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, যার মাশুল দিচ্ছে সাধারণ মানুষ। দিনের শেষে এটি পরিষ্কার যে ইরান আলোচনার টেবিলে নমনীয়তা দেখালেও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ইসরায়েল শান্তির পথে হাঁটতে নারাজ। তারা চায় ইরানকে সম্পূর্ণ কোণঠাসা করতে। একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হয়তো সাময়িক স্বস্তি দেবে, কিন্তু ট্রাম্প প্রশাসনের এই অনৈতিক আধিপত্যবাদী মানসিকতা বজায় থাকলে স্থায়ী শান্তি সুদূর পরাহত। ইরান কি পারবে তার সার্বভৌমত্ব রক্ষা করে এই সংকট থেকে বেরিয়ে আসতে, নাকি পশ্চিমাদের ষড়যন্ত্রে আরও উত্তপ্ত হবে মধ্যপ্রাচ্য? আপনাদের কি মনে হয়, ট্রাম্প প্রশাসনের এই অবাস্তব শর্ত কি আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অযোগ্য, অক্ষম। তার কথাবার্তা এখন শুধু বিতর্কই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে। এমনই সব অভিযোগ এনে সরিয়ে দেওয়া হবে ডোনাল্ড ট্রাম্পকে। ক্ষমতার কেন্দ্রে এবার প্রশ্নবিদ্ধ খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, তাকে ক্ষমতা থেকে সরাতে সংবিধানের বিশেষ ধারা প্রয়োগের আলোচনা এখন প্রকাশ্যে। ৭৯ বছর বয়সে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু আচরণ এবং বক্তব্য ঘিরে উত্তাল হয়ে উঠেছে ক্যাপিটাল হিল। ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অভিযোগ, তার কথাবার্তা এখন শুধু বিতর্কই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যেও হুমকি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে হাউস জুডিশিয়াল কমিটির প্রভাবশালী সদস্য জেমি রাস্কিন সামনে এনেছেন এক বিস্ফোরক প্রস্তাব। রাস্কিন দাবি তুলেছেন, মার্কিন সংবিধানের 25তম সংশোধনী ব্যবহার করে প্রেসিডেন্টকে অক্ষম ঘোষণা করা হোক। এখন জানার বিষয় কি এই 25তম সংশোধনী? এই আইনের অধীনে যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্য মনে করেন প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অযোগ্য, তাহলে তাকে সরিয়ে দেওয়া সম্ভব। এক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। চলুন এবার জেনে নিই কেন উঠেছে এমন দাবি। ডেমোক্র্যাটদের অভিযোগ, সম্প্রতি ইরানকে লক্ষ্য করে ট্রাম্পের কড়া হুমকি বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। তিনি দাবি করেন, তার শর্ত না মানলে ইরানের সভ্যতা ধ্বংস করে দেয়া হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু ব্যক্তিগত ও ধর্মীয় পোস্ট নিয়েও চলছে তীব্র সমালোচনা। এক পোস্টে নিজেকে যীশু খ্রিস্টের আদলে উপস্থাপন এবং পোপকে নিয়ে মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। রাস্কিনের মতে এসব আচরণ একজন প্রেসিডেন্টের মানসিক স্থিতিশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। এখন প্রশ্ন, কি প্রস্তাব দেয়া হয়েছে? এই প্রস্তাব অনুযায়ী প্রেসিডেন্টের ক্ষমতা যাচাই করতে গঠন করা হবে একটি বিশেষ কমিশন। এই কমিশনে থাকবেন অবসরপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তা, চিকিৎসক,
এবং একজন মনোরোগ বিশেষজ্ঞ। তারাই নির্ধারণ করবেন প্রেসিডেন্টের হাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এমনকি পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ রাখা নিরাপদ কিনা। তবে এই প্রক্রিয়া মোটেও সহজ নয়। বর্তমানে হাউস অব রিপ্রেজেন্টেটিভস রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। ডেমোক্র্যাটদের প্রস্তাবে ইতোমধ্যে 50 জন আইন প্রণেতা সমর্থন দিলেও ট্রাম্পপন্থী রিপাবলিকানরা এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করছেন। আর এই প্রস্তাব নতুন নয়। 2024 সালের নির্বাচনের আগে জো বাইডেনকেও একই ধরনের চাপে পড়তে হয়েছিল। তখন রিপাবলিকানরা ভাইস প্রেসিডেন্টকে দিয়ে তাকে সরানোর দাবি তুলেছিলেন। আজ যেন সেই একই চক্রে আটকে গেছেন ট্রাম্প নিজেই। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি চলমান থাকলেও তা যে কোনো সময় জটিল আকার ধারণ করতে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, তেহরান চীনের কাছ থেকে 1000-এর বেশি অত্যাধুনিক ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহের চেষ্টা করছে, যা যুদ্ধের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে। ম্যানপ্যাড হল কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা একজন সৈনিক একাই পরিচালনা করতে সক্ষম। হালকা ও সহজে বহনযোগ্য হওয়ায় এগুলো গোপনে মোতায়েন করা যায়। সাধারণত ইনফ্রারেড বা তাপ অনুসরণকারী প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করে এবং দ্রুত আঘাত হানতে পারে। শব্দের দ্বিগুণ গতিতে ছুটে চলা এসব ক্ষেপণাস্ত্র প্রায় 5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কার্যকর। ফলে উচ্চ উচ্চতায় উড়ন্ত বিমানের তুলনায় নিচু দিয়ে উড়া যুদ্ধবিমান বা আকুদ্ধ বিমান বা আকাশ থেকে স্থল সেনাদের সহায়তাকারী বিমানগুলো বেশি ঝুঁকিতে থাকে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি উঠেছে। এর মধ্যে F-15 এবং A-10 থান্ডারবোল্টের মতো বিমানও রয়েছে। এমনকি সৌদি আরবে একটি অত্যন্ত ব্যয়বহুল E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স রাডার বিমান ধ্বংস এবং একটি F-35 স্টিলথ ফাইটার ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও সামনে এসেছে। এসব ঘটনার পর প্রশ্ন উঠছে, ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আসলে কতটা উন্নত? এই প্রেক্ষাপটে চীনের ভূমিকা নিয়ে জল্পনা আরও বেড়েছে। যদিও বেইজিং বারবার ইরানে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে এবং নিজেকে শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে, তবুও মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে কোনো মধ্য এশীয় চ্যানেলের মাধ্যমে এসব অস্ত্র ইরানে পৌঁছাতে পারে। এছাড়া প্রযুক্তিগত সহায়তার বিষয়টিও আলোচনায় এসেছে। ধারণা করা হচ্ছে চীনের সহায়তায় ইরান তাদের সামরিক নজরদারি সক্ষমতা বাড়িয়েছে। 2024 সালে কেনা একটি স্পাই স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে আরও নির্ভুল হামলা চালানো সম্ভব হচ্ছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিস্থিতিকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে দাবি করেছিলেন ইরানের কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। বরং সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনার মধ্যে এই ধরনের ম্যানপ্যাড মার্কিন বাহিনীর জন্য নতুন ও গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান সম্ভবত চীনের QW-2 বা QW-18 মডেলের ম্যানপ্যাড পেতে যাচ্ছে, যেগুলো ইতোমধ্যে তুর্কমেনিস্তানের সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এসব উন্নত ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এখন পেন্টাগনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে সংঘাতের এই পর্যায়ে ম্যানপ্যাডের সম্ভাব্য ব্যবহার শুধু আকাশযুদ্ধের কৌশলই বদলে দিতে পারে না, বরং পুরো যুদ্ধের ভারসাম্যেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। লেবাননে যুদ্ধের কারণে ঘরছাড়া হওয়া হাজারো মানুষ শুক্রবার 17 এপ্রিল বৈরুতের দক্ষিণাঞ্চলে উপশহরে ফিরতে শুরু করেছেন। তারা তাদের বাড়িঘর এখনো টিকে আছে কিনা তা দেখতে যান। তবে অনেকেই সেখানে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নেননি, কারণ 10 দিনের যুদ্ধবিরতি ভ্রমণ হয়ে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। বৈরুতের দক্ষিণ উপশহরের বিভিন্ন এলাকায় এখনো ধ্বংসস্তূপের চিহ্ন স্পষ্ট। একসময় যেখানে ভবন ছিল সেখানে এখন কংক্রিটের ধ্বংসাবশেষ পড়ে আছে। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এই এলাকায়
দীর্ঘ 6 সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। এই সংঘাত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৃহত্তর উত্তেজনার প্রেক্ষাপটে আরও বিস্তৃত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে লেবানন সরকার ও হিজবুল্লাহর মধ্যে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। সরকার গত 1 বছর ধরে হিজবুল্লাহর যুদ্ধ অংশগ্রহণ এবং তাদের নিরস্ত্রীকরণের বিষয়ে চাপ দিয়ে আসছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় মাঝে মধ্যে গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়। পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের আপাতত দক্ষিণাঞ্চলে না ফেরার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী এই যুদ্ধে 2100 জনের বেশি মানুষ নিহত এবং প্রায় 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহত ও বাস্তুচ্যুতদের বড় অংশ শিয়া সম্প্রদায়ের। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। লেবাননে ইসরায়েলি হামলার অভিযোগে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও শঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 10 দিনের যুদ্ধবিরতি শুরুর পরপরই লেবাননের সেনাবাহিনী দাবি করেছে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে ইসরায়েলি হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লেবানন সেনাবাহিনী জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে একাধিক আক্রমণ ও বিচ্ছিন্ন গোলাবর্ষণ রেকর্ড করা হয়েছে। এতে করে সদ্য ঘোষিত এই যুদ্ধবিরতি স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের শঙ্কা। এই যুদ্ধবিরতির আওতায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অন্তর্ভুক্ত রয়েছে। তবে হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতাদের মধ্যে ওয়াশিংটনে বৈঠক হতে পারে। দীর্ঘ 34 বছর পর এটি হতে যাচ্ছে দুই দেশের নেতাদের প্রথম সরাসরি আলোচনা। এদিকে চলমান সহিংসতার কারণে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের এখনই ঘরে না ফেরার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ইতিমধ্যে 2000 ছাড়িয়েছে। ফলে যুদ্ধবিরতির মধ্যেও পুরো অঞ্চল জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। যুদ্ধবিরতির মধ্যেই হামলার এই অভিযোগ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন সবার নজর। আরবি ইসলাম, এনটিভি অনলাইন।